এখন শুরু হচ্ছে রায় অ্যান্ড মার্টিনের মডেল কোশ্চেন সেট 10-এর পার্ট 2। এর আগে আমরা পার্ট 1-এ 1 থেকে 16 পর্যন্ত যে এমসিকিউ সেগুলো দেখেছিলাম। এখন 17 থেকে শুরু করছি। যারা আগের এমসিকিউগুলো দেখোনি অবশ্যই সেগুলো ভালো করে দেখে নেবে, এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো 17 নম্বরের যে এমসিকিউ সেটাতে কি বলেছে, 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে আসা 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একজন ব্যাটের 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত অভিমুখে ফেরত পাঠালো। ব্যাট ও বলের সংস্পর্শকালের, দেখো ব্র্যাকেটে বলা আছে টি, এর সঙ্গে প্রযুক্ত বল এফ এর পরিবর্তন চিত্র অনুযায়ী হলে এফ এর সর্বোচ্চ মান হবে। আচ্ছা, এখানে দেখো আমরা জানি কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত যে বলের ঘাত, ঠিক আছে, সে বলের ঘাত আমরা জানি সেটা হচ্ছে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল আর সময়ের কি গুণফল, তাই তো। এইবার ওখানে দেখো একটা কি দেওয়া আছে, লেখচিত্র দেওয়া আছে। সেই লেখচিত্রটা কার মধ্যে, এফ আর টি এর মধ্যে। তাহলে দেখো এই এফ আর টি মনে রাখবে, এই লেখচিত্র তার যদি আমরা ক্ষেত্রফল ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রফলটা কি হবে, বলের ঘাতের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে বল আর সময়ের মধ্যে যে লেখচিত্র, সেই লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা বলের ঘাতের সঙ্গে কি সমান, বোঝা গেল। তাহলে এখানে দেখো আর একটাও দেওয়া আছে, কণাটা যে বেগে যাচ্ছিল আবার সেই বেগে ফিরত এসছে। আর একটাও দেখো আমরা জানি কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত যে বলের ঘাত সেটা সমান আবার হয় বস্তুর ভরবেগের পরিবর্তন, তাই তো। তাহলে ওই জায়গাটা এখানে কি করব, আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সঙ্গে কি সমান। আচ্ছা, এই যে লেখচিত্র, সেই লেখচিত্রে এখানে দেখো টাইমটা আমরা পেয়ে যাব। সেই টাইমটা বা এখানে যদি ধরো আমরা ওই লেখচিত্র যেটা আছে সেই লেখচিত্রের ক্ষেত্রফল ক্যালকুলেশন করি, এরিয়া, তাহলে এরিয়া কত আসবে। দেখো এই জায়গাটায় এখানে একটা ত্রিভুজ আর এখানে আর একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ আছে। সেই দুটো ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল যোগ করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে এই প্রথম যে ত্রিভুজটা আছে তার ভূমি কত, দেখো 4 ms, ms মানে মিলি সেকেন্ড। তাহলে এখানে দেখো 4 মিলি সেকেন্ড, তাহলে সেকেন্ড করতে গেলে আমরা 10⁻³ দিয়ে কি গুণ করলাম, তাহলে হাফ ইন্টু ভূমি, উচ্চতা যেটা সেটা হচ্ছে কি এফ, কারণ দেখো এইটুকুর যে ভ্যালু সেটা লেখচিত্রে কি বলা আছে, এফ বলা আছে, প্লাস দিয়ে ওই দিকে যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কোনটুকু, এইটুকু। দেখো টোটালটা হচ্ছে 6 আর এইটুকু 4, তাহলে ওই পরের যে ছোট্ট অংশটুকু থাকছে ভূমি সেটা দেখা হবে 6 - 4 মানে 2, তাহলে 2 ইন্টু 10⁻³ ইন্টু এখানে উচ্চতার ভ্যালু দেখো কত, এফ, ঠিক আছে। তাহলে এইবার এখানে যদি আমরা এটা কাটি তাহলে এটা 2 আর এটা কেটে গেলে এটা কত আসছে, কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো আসছে 2 ইন্টু 10⁻³ এফ প্লাস পরেরটা আসছে 10⁻³ এফ, তাহলে এটা সমান দেখো আসবে 3 ইন্টু 10⁻³ ইন্টু কত, এফ। এটা আমরা পেলাম এই যে লেখচিত্র, সেই লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা এটাই হচ্ছে কি বলের ঘাত। আচ্ছা, এইবার বলের ঘাত সমান আমরা কি জানি, বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো কতটা বেগে যাচ্ছে সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, কত বেগে ফিরে আসছে 30 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি যে বেগ যেটা সেটা কী রাশি, ভেক্টর রাশি। তাহলে এখানে দেখো ভরবেগের যদি আমরা পরিবর্তন দেখি, ভরবেগের পরিবর্তন, তাহলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে দেখো এমভি মাইনাস অফ মাইনাস এমইউ। কেন মাইনাস হলো, কারণ দেখো ফিরে আসার সময় বেগটা যদি প্লাস হয় তাহলে যাওয়ার সময়টা অবশ্যই কী হবে, মাইনাস হবে। তাহলে এইবার এখান থেকে দেখো এম, তার ভ্যালু এমটা যদি এখানে আমরা কমন নিই তাহলে আলটিমেট এখানে কী হবে, ভি প্লাস ইউ।
এই যে কোশ্চেন সেখানে এম এর ভ্যালু দেখো বলে দিয়েছে 150 গ্রাম, তাহলে 150 বাই কত 1000, আর ভি এর ভ্যালু দেখো বলেছে 30 আর ওটা 20, একেবারে করে দিচ্ছে এটা 50। তাহলে দেখো এটা হলো ভরবেগের পরিবর্তন, আর এটা হলো এরিয়া যেটা বলের ঘাত। আমরা জানি যে এইটার এটা পরস্পর কী হবে, সমান হবে বা সমান হয়, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে দেখো এখানে এই 3 × 10⁻³ এটার সমান হচ্ছে 150 বাই 1000 ইন্টু এখানে কত 50। আচ্ছা, এখান থেকে এফ এর ভ্যালু আমরা পেয়ে যাব। এফ এর ভ্যালু তাহলে দেখো আসবে 150 ইন্টু 50 বাই এখানে দেখো 3 আর 10⁻³ নিচে নেমে আসলো, এখানে একটা 1000 তো আগে থেকে আছে, তাহলে এটা কি কেটে গেল, আর এটাকে যদি আমরা কাটি তাহলে দেখো কত হবে 3 × 50 150 হয়। তাহলে এখানে দেখো 50 × 50, তাহলে এফ এর ভ্যালু আসবে দেখো 25 তারপরে 00, মানে 2500 বা 2500। তাহলে এখানে এফ এর যে সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মানটা কত হবে 2500 নিউটন, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো আশা করছি সকলে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, আঠেরো নম্বরে যে কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেনটা একবার পড়ছি, মনোযোগ দিয়ে শোনো। অনুভূমিক সোজা রাস্তায় এ ত্বরণে গতিশীল একটি গাড়ির ছাদ থেকে একটি সরল দোলক ঝোলানো আছে, উলম্ব রেখার সঙ্গে গাড়ির নতিকোণ হবে। তাহলে একটা গাড়ি চলছে, সে গাড়িটা কত ত্বরণ নিয়ে চলছে, এ ত্বরণ নিয়ে চলছে। তাহলে সেই গাড়িতে যদি একটা সরল দোলক ঝোলানো থাকে, তাহলে সেই উলম্ব রেখার সঙ্গে গাড়ির নতিকোণ কত হবে। আচ্ছা, এইবার এখানে আমরা একটা যদি ছবি আঁকি, কোশ্চেনে দেখো কি বলেছে, আর একবার পড়ছে। অনুভূমিক সোজা রাস্তায় এ ত্বরণে গতিশীল একটি গাড়ির ছাদ থেকে একটি কি সরল দোলক ঝোলানো আছে, উলম্ব রেখার সঙ্গে গাড়ির নতিকোণ, গাড়ির না এখানে সরল দোলকের নতিকোণ কত হবে সেটা ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, তুমি ধরে নাও এটা হচ্ছে একটা গাড়ি, এটা একটা গাড়ি অনুভূমিকভাবে যাচ্ছে। যদি গাড়ি সামনের দিকে যায় আর একটা সরল দোলক যদি ধরো স্থির অবস্থায় থাকে, তাহলে তখন কিন্তু এইভাবে থাকবে, আর যদি গাড়িটা ওই দিকে গতিশীল হয়, সরল দোলকটা কিন্তু এইভাবে সরে আসবে, তাই তো। তাহলে দেখো প্রথমে যখন একটা সরল দোলক গাড়িতে স্থির অবস্থায় থাকবে, তার সুতোর টানটি উপরের দিকে, আর তার যে ওজন mg সেটাকে নিচের দিকে কাজ করবে। এবার পরে যখন ধরো গাড়িটা ওই দিকে চলতে শুরু করলো, তখন এই উলম্ব রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করলো, সেই কোণটা হচ্ছে থিটা। আর এখানে এর যে ওজন, সে ওজন mg সেটা নিচের দিকে কাজ করবে, আর এই বরাবর কি আছে, সুতোর টান টি আছে। এবার এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে টি এর এই বরাবর যদি আমরা একটা উপাংশ দেখি, তাহলে এটা কত আসবে টি কস থিটা, আর আরেকটা এই দিকে থাকবে, সেটা হচ্ছে টি সাইন থিটা। আর যেহেতু গাড়িটা এই দিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে, তাহলে ওই সরল দোলকের উপরে এই অপোজিট ডিরেকশানে একটাকে ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটা হচ্ছে কি এমএ। এবার দেখো টোটাল যে সংস্থা, সেই টোটাল সংস্থাটা আলটিমেটলি কিভাবে আছে, ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায়, মানে এইভাবেই সরল দোলকটা ঝুলে আছে। তাহলে যেহেতু সাম্য অবস্থায় আছে, তাহলে অবশ্যই দেখো আমরা, আচ্ছা এখানে এই দিকে যেটা আছে টি সাইন থিটা ডান দিকে, আর বাম দিকে যেটা আছে এম এ পরস্পর কী হবে, সমান হবে। উপরের দিকে দেখো কি আছে, একটা আছে টি কস থিটা, আর নিচের দিকে আছে কি mg, এরাও পরস্পর কী হবে, সমান হবে। এই যে দুটো সমীকরণ পেলাম আমরা, এই উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখো টি সাইন থিটা বাই টি কস থিটা, এটা সমান দেখো উপরে কি আছে এম এ আর নিচে কত mg। তাহলে টি যদি কেটে দিই আমরা,
তাহলে সাইন থিটা বাই কস থিটা, যেটা সমান হয় আবার কত ট্যান থিটা। এম কেটে গেল, তাহলে এ বাই কত জি, তাহলে থিটার যে ভ্যালু সেটা কত আসবে ট্যান ইনভার্স অফ এ বাই জি। এটা হবে উত্তর। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ, খুবই ভালো করে মনে রাখবে এই যে কনসেপ্ট। মনে রাখবে কোনো একটা বস্তু যদি সাম্যাবস্থায় থাকে তাহলে পজিটিভ এক্স ডিরেকশানে যে ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশানে ফোর্সের সঙ্গে ইকুয়াল হবে, আর পজিটিভ এক্স ডিরেকশানে যে ফোর্স এখানে কাজ করছে নেগেটিভ এক্স ডিরেকশানে যে ফোর্সগুলো কাজ করছে তার সঙ্গে কী হবে ইকুয়াল হবে, আর ইকুয়াল করে দিলেই অ্যান্সার চলে আসবে। এরপরে 19 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখব। কি বলেছে, 2 কেজি ভরের একটি ব্লককে একটি অমসৃণ উলম্ব দেওয়ালে 20 নিউটন অনুভূমিক বলের সাহায্যে চেপে ধরে রাখা হয়েছে। দেওয়াল ও ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ব্লকের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত, ব্র্যাকেটে জি এর ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, যদি আমরা একটা ছবি এটার ড্র করি, ছবিটা কীরকম হবে? এটা একটা অনুভূমিক কি দেওয়াল, তাহলে দেখো এটা একটা অনুভূমিক কি দেওয়াল, উলম্ব দেওয়াল। সেই দেওয়ালে একটা কি আছে, বস্তু আছে। তাহলে এই দেওয়ালে একটা ধরো এরকম বস্তুকে কি করা আছে, রাখা আছে। একটা বস্তুকে চাপ দিয়ে রাখা হয়েছে, যে বলটা অ্যাপ্লাই করা হয়েছে সেই বলটাও বলে দিয়েছে। তাহলে এই সোজা ডিরেকশানে দেখো একটা কি করা হয়েছে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এই ডিরেকশানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ফোর্সটার ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, 50 নিউটন। তাহলে এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা হচ্ছে 50 নিউটন দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। আর বস্তুটার ভর যেটা, সেই ভরটা কিন্তু বলে দিয়েছে। তাহলে দেখো এই যে বস্তুটা আছে সেই বস্তুটার যে ওজন কত হয় এমজি, সেই এমজিটা কি নিচের দিকে নামার চেষ্টা করবে, বা ওই এমজিটা বস্তুটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। আর যখনই বস্তুটা নিচের দিকে নামার চেষ্টা করবে, এই বস্তু আর উলম্ব দেওয়ালের তলে একটা ঘর্ষণ বল কি উপরের দিকে কাজ করবে। এবার দেখো কোশ্চেনে জানতে চেয়েছে ব্লকের উপর, এবার দেখো অনুভূমিক বলের সাহায্যে চেপে ধরে রাখা হয়েছে, মানে কি বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে যেহেতু স্থির অবস্থায় আছে তাহলে অবশ্যই এই নিচের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে আর উপরের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে দুটোকে ইকুয়াল না হলে কিন্তু দেখো ওই বস্তুটা সাম্য অবস্থায় থাকবে না, বা উপরেও এবং নিচে কোনো দিকেই তার সরণ হবে না। এখানে যেহেতু সরণ হয়নি তাহলে নিচের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে আর উপরের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে সেটা কি সমান। তাহলে এখানে অবশ্যই ওই বস্তুটার উপরে প্রযুক্ত যে ঘর্ষণ বল, সে ঘর্ষণ বল এফ, এটা সমান কি হবে এম ইন্টু জি হবে। এবার এম এর যে ভ্যালু সেটা এখানে দেখো বলে দিয়েছে কত 2 কেজি, আর জি এর ভ্যালু বলে দিয়েছে কত 10। তাহলে 10 ইন্টু 2 মানে কত 20, আর যেহেতু এটা বল তার একক কী হবে নিউটন। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান এ 20 নিউটন। বোঝা গেল? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে 20 নম্বরের, দেখো এই কোশ্চেনটা নিয়ে এর আগেও অনেকবার ডিসকাশন করা হয়েছিল। আরেকবার বলছি, দেখো থিটা নতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ নততলের ওপর একটি বস্তু স্থির থাকবে না যখন মিউ, ব্র্যাকেটে দেখো বলে দিয়েছে মিউ সমান বস্তু ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে কখন স্থির থাকবে না? দেখো আমরা স্থির থাকার কন্ডিশনটা জানি। একটা নততল যদি আমরা দেখি, এটা দেখো একটা নততল, এই নততলের যে নতিকোণ সেটা থিটা, নততলের উপরে একটা বস্তু যদি এরকম থাকে আমরা জানি তার যে ওজন এমজি নিচের দিকে কাজ করে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইভাবে যদি আমরা একটা রেখা টানি এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, তাহলে ওজনের এই দিকের যে উপাংশ সেটা কত হবে এমজি কস থিটা, এই দিকে যে উপাংশটা থাকে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, আর এই দিকে থাকবে কি লম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল রিয়াকশান ফোর্স, যেটা আবার এমজি কস থিটার সঙ্গে কি সমান হয়। এই দিকে একটা ঘর্ষণ বল কাজ করে এফ সমান মিউ এন, আর এন এর ভ্যালু যেহেতু এমজি কস থিটা, তাহলে এই দিকে যে রাশিমালাটা হবে মিউ এমজি কস থিটা।
দেখো বস্তুটা এবার সাম্যাবস্থায় থাকবে কখন, যদি নততল বরাবর নিচের দিকের বল আর নততল বরাবর উপরের দিকের বল পরস্পর কি সমান হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই mg sin থিটা এটা সমান মিউ mg cos থিটা যদি হয় তাহলে তখন কি সাম্য অবস্থায় থাকবে। আর নিচের দিকে নামবে কখন, যদি mg sin থিটা এটা গ্রেটার দ্যান কী হবে মিউ mg cos থিটা, তাহলে তখন সে কী হবে নিচের দিকে নামবে। এবার এখান থেকে দেখো mg যদি কেটে দাও তাহলে cos থিটা এটা নিচে নামিয়ে দাও, তাহলে sin থিটা বাই cos থিটা এটা গ্রেটার দ্যান কি মিউ, এটা মানে tan থিটা, তাহলে tan থিটা গ্রেটার দ্যান কী হবে মিউ। তাহলে যদি tan থিটার ভ্যালুটা মিউয়ের থেকে বড় হয় তখন বস্তুটা কী হবে নততল বরাবর নিচের দিকে নামবে। অর্থাৎ দেখো অপশান বি যেটা সেটা হবে কি সঠিক উত্তর। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা বলে দিয়েছে দেখো, একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদটা আগে দেখো পড়তে বলেছে। কি বলেছে, কোনো ঘূর্ণনশীল কণার প্রাথমিক ও অন্তিম অবস্থান দুটি গতিপথের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কণাটির কৌণিক সরণ থিটা বলা হয়। সময়ের সাপেক্ষে কৌণিক সরণ পরিবর্তনের হারকে কৌণিক বেগ ওমেগা এবং কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ আলফা বলা হয়। এখানে দেখো লিখে দিয়েছে ওমেগা ইকুয়াল টু ডেল থিটা ভেক্টর বাই কত ডেল টি, আর আলফা ভেক্টর সমান হচ্ছে ডেল ওমেগা বাই কত ডেল টি। এবার জানতে চেয়েছে বৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগা আর ও ভি এর সঠিক অভিমুখ নির্দেশকারী চিত্রটি হলো। আচ্ছা, এখানে এই কনসেপ্টটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কনসেপ্টটা কীরকম, দেখো একটা বস্তু যদি ঘোরে দুই রকমভাবে ঘুরতে পারে, এক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, না হলে কি ঘড়ির কাঁটার বিপরীতে। আচ্ছা, এখানে ও একটা অ্যাক্সিসের রেসপেক্টে কী করবে, রোটেট করবে। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে কি তার অ্যাক্সিস। তুমি ধরে নাও জাস্ট এটা একটা কি বৃত্তাকার চাকতি বা যে কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে কি ঘুরছে। দেখো আমরা এর আগে থিওরিতে পড়েছিলাম, বা যদি কেউ না জেনে থাকো ভালো করে শুনে নাও, যদি কোনো একটা বস্তু ঘোরে তার ঘূর্ণন দুই রকমের হতে পারে, হয় ঘড়ির কাঁটার দিকে নাহলে ঘড়ির কাঁটার বিপরীতে, যে কোনো এই দুটোর মধ্যে একটা হবে। এবার এখানে একটা জিনিস মনে রাখবে, কোনো একটা বস্তুকণা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানে এই ডিরেকশন, এইভাবে, এইটা হচ্ছে ঘড়ির কাঁটার কি দিক। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা এই চারটে আঙুলকে ঘোরাই তাহলে আমাদের বুড়ো আঙুল যেদিকে থাকবে সেই আঙুল বরাবর বা ওই ঘূর্ণন যে অক্ষ, দেখো এইটাকে বলা হয় কি ঘূর্ণন অক্ষ। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে এখানে দেখো এই কৌণিক অ্যাক্সিয়াল ভেক্টর যেগুলো, অ্যাক্সিয়াল ভেক্টর কোনগুলো, কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে ঘূর্ণন রিলেটেড যত ভেক্টর আছে, এখানে যেমন আমরা পেয়েছি থিটা ওমেগা আলফা, সবগুলো হচ্ছে কি অ্যাক্সিয়াল ভেক্টর। সেই অ্যাক্সিয়াল ভেক্টরের যে ডিরেকশান, সেই ডিরেকশান হবে কোন দিকে, ওই যে তলটা আছে বা ওই যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে নিচের দিকে। এবার যদি ধরো কোনো একটা বস্তু তার অপোজিট ডিরেকশানে ঘোরে, অপোজিট মানে এরকম ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে দেখো বুড়ো আঙুল যেটা সেটা উপরে আছে, তাহলে ওই অ্যাক্সিয়াল ভেক্টরগুলো সব অভিমুখ কোন দিকে হবে, উপরের দিকে। ঠিক আছে, এবার এখানে দেখো আমরা জানি কোনো একটা বস্তুকণা বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটির ডিরেকশান হয় সবসময় কি স্পর্শক বরাবর। এবার দেখো কোনো একটা বস্তু যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাহলে ওই স্পর্শক বরাবর যে ডিরেকশানে যাবে সেই ডিরেকশানে। আচ্ছা, এইখানে দেখো এই যে কেসটা, এই কেসটা ফার্স্টে যেটা আছে, এখানে ভি এর যে ডিরেকশান এই দিকে আছে, তাহলে ভি এর ডিরেকশান এখানে দেখো আমরা এই যে ছবিটায়, সেই ছবিটায় যদি দেখি তাহলে ভি এর ডিরেকশান অ্যাকচুয়ালি দেখো এই বরাবর আছে, তাই তো। তাহলে ভি এর ডিরেকশান এই দিকে, তার মানে অবশ্যই এই পার্টিকেলটা দেখো এইভাবে ঘুরছে, এইভাবে মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার যেহেতু দিকে ঘুরছে তাহলে এইটা হচ্ছে সেই ভেলোসিটির ডিরেকশন।
আর এটা যেহেতু তার সেন্টার থেকে এই পরিধি বরাবর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আবার বলা হয় কি রেডিয়াস ভেক্টর, এটাকে আর দ্বারা কি এক্সপ্লেন করা হয়। আচ্ছা, এইবার এখানে দেখো তোমার যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে ওখানে এই ওমেগা যে অ্যাক্সিয়াল ভেক্টর, সেই অ্যাক্সিয়াল ভেক্টরের যে ডিরেকশান, সেই ডিরেকশানটা কি নিচের দিকে, বা এখানে দেখো ওমেগার ভ্যালু নিচের দিকেই দেওয়া আছে, তার মানে অবশ্যই সেটা কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। আর আরেকটাও দেখো আমরা জানি যে রৈখিক গতিবেগ ভি ভেক্টর, এটার সমান আমরা কি জানি ওমেগা ক্রস আর। তাহলে দেখো যদি আমরা ওমেগা ক্রস আর করি, তাহলে অবশ্যই সেই ডিরেকশানটা কোন দিকে হবে, ভি এর দিকে হবে, কারণ দেখো ভি ভেক্টর সমান ওমেগা ক্রস আর। তাহলে একটা জায়গা তোমরা এখানে ভালো করে দেখো, তুমি ধরে নাও এটা হচ্ছে যে সেই সার্কুলার পাথ, সেই সার্কুলার পাথটা ভালো করে দেখো এরকমভাবে আছে। তাহলে এখানে ওমেগার যে ভ্যালু বা ওমেগার যে ডিরেকশান, সেই ডিরেকশানটা কি নিচের দিকে। আর দেখো আর সব সময় মনে রাখবে ওই যে রেডিয়াস ভেক্টর, সেই রেডিয়াস ভেক্টরের ডিরেকশান হয় সেন্টার থেকে পরিধির দিকে। তাহলে তুমি এইবার দেখো ওমেগা কোন দিকে আছে, নিচে, তাহলে এই নিচের যে ডিরেকশান ওমেগা, সেখান থেকে আরের দিকে ঘোরাও, তাহলে দেখো বুড়ো আঙুল যেটা সেটা অবভিয়াসলি ভি এর দিকে কিন্তু থাকছে। তার মানে প্রথম যে অপশন, সেই প্রথম অপশানটা কিন্তু দেখো সব কন্ডিশনগুলোকে ফুলফিল করছে। এখানে যেহেতু ওমেগা নিচের দিকে, তার মানে অবশ্যই এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে কোনো এক মুহূর্তে এখানে যদি বস্তুকণা থাকে, তাহলে তার যে গতির অভিমুখ বা গতিবেগের যে অভিমুখ রৈখিকটার, তার অভিমুখটা এই বরাবরই এখানে দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে দেখো ভি ভেক্টর সমান আমরা কি জানি ওমেগা ক্রস আর। তাহলে ওমেগার দিক থেকে আরের দিকে চারটে আঙুলকে যদি আমরা ঘোরাই, তাহলে বুড়ো আঙুল কিন্তু ওই ভি এর দিকেই থাকছে, ঠিক আছে। অপশান বিটা দেখো, এখানে ওমেগার যে ভ্যালু, সেই ওমেগার ভ্যালু কোন দিকে আছে দেখো উপরের ডিরেকশানে। তাহলে ওমেগা যদি উপরে হয়, তার মানে অবশ্যই বস্তুকণাটা কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। আর ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরে, তাহলে ওই বিন্দুতে মানে ওই পরিধির উপরে যে কোনো একটা যদি আমরা বিন্দু নিই, রৈখিক গতিবেগের যে অভিমুখ সেই দিকেই হবে। তাহলে এইখানে যদি রৈখিক বেগটা তুমি দেখো, তাহলে অ্যাকচুয়ালি স্পর্শক বরাবর কোন দিকে হওয়ার উচিত, এই দিকে, কিন্তু এখানে দেখো অপোজিট ডিরেকশানে দেওয়া আছে, তার মানে এটা ভুল। তারপরে এখানে দেখো এটা কি আছে, ওমেগার ভ্যালু নিচে, তার মানে ঘড়ির কাঁটার সে কী হচ্ছে, দিকে ঘুরছে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে তার ভি এর যে অভিমুখ, সেই ভি এর অভিমুখটা কোন দিকে হওয়া উচিত, এই দিকে, কিন্তু এই ছবিতে দেওয়া আছে কোন দিকে, এই দিকে, তার মানে ভুল। এটা দেখো, এটা ঘড়ির কাঁটার কোন দিকে আছে, আচ্ছা ওমেগার ভ্যালু কোন দিকে, নিচে, তাহলে অবশ্যই এটা কী হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আর ঘড়ির কাঁটার যদি দিকে ঘোরে, তাহলে এখানে ভি এর অভিমুখ কোন দিকে হওয়া উচিত, এই দিকে। তাহলে দেখো এই তিনটে ভুল, প্রথম যেটা আছে সে এটা সঠিক উত্তর হবে কোনটা, অপশান ই। এই কনসেপ্টগুলো ভালো করে মনে রাখবে। কোনো একটা বস্তু কণা যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে ওই রিলেটেড যত ভেক্টর পাওয়া যাবে, সেই ভেক্টরগুলোকে বলা হবে কি অ্যাক্সিয়াল ভেক্টর। আর অ্যাক্সিয়াল ভেক্টরের ডিরেকশান নির্ণয় করার প্রসেস হচ্ছে যে দেখতে হবে বস্তুটা কোন ডিরেকশানে ঘুরছে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে অ্যাক্সিয়াল ভেক্টরগুলো হবে সেই অ্যাক্সিস বরাবর তোমার নিচের দিকে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, তাহলে অ্যাক্সিস বরাবর উপরের দিকে, ঠিক আছে। আচ্ছা, এই পরিচ্ছেদে আর একটা প্রবলেমও আছে, কি বলেছে দেখো, ওটা তো 21 নম্বরের হলো, এরপরে 22 নম্বরের যেটা আছে বলেছে 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথ বরাবর গতিশীল একটি কণার বেগ 2 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। যখন কণাটির বেগ 20 মিটার পার সেকেন্ড, তখন এ ত্বরণ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে কোনো একটা বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘোরে, কোনো একটা বস্তুকণা ধরে এরকম বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ওই বস্তুটার দুটো ত্বরণ থাকে। একটা হচ্ছে কেন্দ্র বরাবর ত্বরণ বা রেডিয়াল অ্যাক্সিলারেশন বলা হয় এটাকে, বা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। রেডিয়াস বরাবর যে অ্যাক্সিলারেশন এ আর থাকে, যেটাকে বলা হয় কি অভিকেন্দ্র ত্বরণ। আর একটা দেখো, এখানে যদি কোনো একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘোরে,
আমরা জানি বৃত্তপথে যদি কোনো একটা বস্তুকণা ঘোরে তার বেগ যেটা সেটা সবসময় কি পরিবর্তন হয়। দেখো বেগের মান একই থাকলে তার অভিমুখটা কিন্তু কী হয়, পরিবর্তন হয়। ওই জন্য তার একটা অ্যাক্সেলারেশন থাকবে, যে অ্যাক্সেলারেশনটাকে আবার বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, যেটা ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর থাকবে। এটা হচ্ছে কি এটি। এই যে কোশ্চেন, সেই কোশ্চেনে দেখো একটি গতিশীল কণার বেগ এত হারে বৃদ্ধি পাচ্ছে, মানে এই যে অ্যাক্সেলারেশনটা বলেছে সেটা অবশ্যই কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ারে -2। আর রেডিয়াল অ্যাক্সেলারেশন সেটা এয়ার হয় বা অভিকেন্দ্র ত্বরণ, তার রাশিমালাও দেখো আমরা জানি সেটা কত হয় v²/r। আর আমাদেরকে কি এখন ত্বরণ কত হবে, দেখো দুই ধরনের ত্বরণ। তাহলে ত্বরণ বলতে মোট ত্বরণ বা লব্ধি ত্বরণ আমরা কী করব, ক্যালকুলেশন করব। যখন কণাটির বেগ 20 মিটার/সেকেন্ড তখন এর ত্বরণ। তাহলে যদি কোনো একটা বস্তু কণা বৃত্তাকার পথে এরকম ঘোরে তাহলে তার ত্বরণ বলতে তার লব্ধি ত্বরণ। তাহলে লব্ধি ত্বরণ দেখো এই বরাবর যদি থাকে, লব্ধিটাকে আমরা এ ধরে নিচ্ছি। দেখো AR আর AT পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি। আচ্ছা, এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি, ভি এর ভ্যালু কত বলেছে 20, তার মানে এটা কত হয়ে গেল 400, আর আর এর ভ্যালু কত বলে দিয়েছে 100। তাহলে এটা সমান কত হয়ে গেল 4। এত কী হবে, এটা যেহেতু কৌণিক ত্বরণ ওর একক হয় রেডিয়ান/সেকেন্ড, ঠিক আছে। তাহলে এর AR এর ভ্যালু কত আসলো, 4 আসলো। আচ্ছা, এইবার লব্ধিটা যদি আমরা ক্যালকুলেশন করি, লব্ধি এ সমান কত হবে। আচ্ছা, এই ত্বরণটা হবে না, রেডিয়ান/সেকেন্ড হবে না, এটাও মিটার/সেকেন্ডেই হবে, ঠিক আছে। এটা ত্বরণ যেহেতু মিটার/সেকেন্ড স্কোয়ার। লব্ধি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা সমান দেখো আমরা এটা লিখতে পারবো √AT² + AR তার স্কোয়ার। কেন, কারণ দেখো এইটার এটা পরস্পর কীভাবে আছে, লম্বভাবে আছে। পরে এখানে আর একটা পার্ট থাকবে 2 × AT × AR × cos 90। cos 90-র ভ্যালু যেহেতু 0, তাহলে ওই পার্টটা কী হয়ে যাবে, আর আমরা লিখছি না, ঠিক আছে। এবার ভ্যালুগুলো যদি বসাই, √AT-র ভ্যালু কত আছে 2, তার স্কোয়ার করে দিলাম 4, আর AR এর ভ্যালু 4, তার স্কোয়ার করলে কত 16। তাহলে A = আসছে কত 20। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 4 × 5, 4টাকে রুটের মধ্যে থেকে বাইরে বার করলে 2, আর এখানে রুটের মধ্যে কত 5। তাহলে এটার অ্যান্সার হবে 2√5 মিটার/সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ারে -2। বোঝা গেল। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে দেখো কি বলেছে, একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর মুক্ত প্রান্তের রৈখিক বেগ কত হবে। দেখো এখানে ঘড়ির মিনিটের কাটা তার দৈর্ঘ্যটা বলে দিয়েছে, তার মানে ও যদি ঘোরে তাহলে ওই 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথেই ঘুরবে। তাহলে অ্যাকচুয়ালি ঘড়ির কাটার দৈর্ঘ্য মানে সেটা হচ্ছে কি ওর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর এটা সমান কত আছে 8 সেন্টিমিটার। আর ঘড়ির মিনিটের কাটার কৌণিক গতিবেগ হয় আমরা জানি, দেখো এক পাক ঘুরলে কত কোণ উৎপন্ন হয় 2π। আর মিনিটের কাটার এক পাক ঘুরতে সময় লাগে 1 ঘন্টা, মানে দেখো 3600 সেকেন্ড, অত কি রেডিয়ান/সেকেন্ড। এটা ওমেগার ভ্যালু। এটা যদি আমরা কাটি তাহলে দেখো আসবে π/কত 1800। আমাদেরকে কি প্রান্তের রৈখিক বেগ ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে দেখো রৈখিক বেগ ভি এটার সমান আমরা কি জানি ওমেগা × আর। ওমেগার ভ্যালু কত π/1800 × আর এর ভ্যালু কত 8। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা পাই, এটা হবে 4/কত 900, 2 দিয়ে কাটলে। তার মানে এটার সমান কত আসছে 4π/কত 900। দেখো 4π/900 এটা কিন্তু অপশানে আছে, সেটা হচ্ছে অপশান বি, কত সেন্টিমিটার/সেকেন্ড। বোঝা গেল। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 24, দুটো বিবৃতি দেওয়া আছে।
প্রথমটা কি আছে, বোমা বিস্ফোরণের সময় ভরবেগ সংরক্ষিত থাকে না। বিবৃতি 2 বলা আছে বোমা বিস্ফোরণের সময় গতিশক্তি সংরক্ষিত থাকে না। অর্থাৎ এখানে বলেছে ভরবেগ এবং গতিশক্তি কোনোটাই কি সংরক্ষিত থাকে না। তাহলে উপরের বিবৃতি দুটির সাপেক্ষে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো বলেছে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তারপরে বলেছে প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তারপরে বলেছে উভয়ই সত্য উভয়ই মিথ্যা। তাহলে এইবার দেখো প্রথম যে বিবৃতিটা আছে আমরা বিচার করব বা দেখব আমরা যে থিওরি পড়েছি তার রেসপেক্টে যেটা ঠিক না ভুল। দেখো কী হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে, আর আমরা জানি বোমা যখন বিস্ফোরণ হয় সেখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় না। আর আমরা জানি কোনো একটা বস্তুর উপরে যদি কোনো বাহ্যিক বা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে কোনো একটা বস্তুর যে মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক যে ভরবেগ সে ভরবেগ কি সংরক্ষিত থাকে। তাহলে এখানে দেখো কোশ্চেনে বলা আছে বা বিবৃতি 1-এ সংরক্ষিত থাকে না, তার মানে প্রথম যে বিবৃতি সে প্রথম বিবৃতিটা কি মিথ্যা। তাহলে বিবৃতি 1 যেটা সেটা কি মিথ্যা। তারপরে কি আছে, বোমা বিস্ফোরণের সময় গতিশক্তি সংরক্ষিত থাকে না। দেখো এই যে বিবৃতি এটা কিন্তু ঠিক, যে যখন বোমা বিস্ফোরণ হয় সেখানে কিন্তু তোমার গতিশক্তি সেটা সংরক্ষিত থাকে না। কেন? কারণ বোমা যখন বিস্ফোরণ হয় তখন ওই বোমার যে শক্তি ভিতরে সঞ্চিত থাকে সেই শক্তিটা অন্যান্য শক্তিতে কি রূপান্তরিত হয়ে যায়। যেমন ধরো শব্দ শক্তি উৎপন্ন হয়, তারপরে কিছুটা তাপ শক্তি উৎপন্ন হয়, সে আদার্স যে এনার্জি সেই এনার্জিতে কী হয়ে যায়, কনভার্ট হয়। তার মানে এর যে গতিশক্তি সেই গতিশক্তিটা কিন্তু সংরক্ষিত থাকছে না। গতিশক্তিটা কী হচ্ছে, ওর অন্যান্য যে শক্তি সে শক্তিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে বা রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে তার যে গতিশক্তি সেটা কিন্তু সংরক্ষিত থাকে না। তার মানে বিবৃতি 2 যেটা সেটা কিন্তু ঠিক, আর বিবৃতি 1 যেটা সেটা কিন্তু ভুল। তার মানে দেখো বিবৃতি 1 যেটা সেটা মিথ্যা এবং বিবৃতি 2 যেটা সেটা সত্য। তার মানে অপশান বি যেটা এটা হবে তোমার সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 25 নম্বরে যে কোশ্চেনটা কি বলেছে, একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে কে গতিশক্তি দিয়ে ছোড়া হলো, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির স্থিতিশক্তি হবে। আচ্ছা, এখানে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির স্থিতিশক্তি ক্যালকুলেশন করতে বলেছে, কিন্তু এখানে দেখো অপশান যেগুলো দেওয়া আছে সব গতিশক্তির রেসপেক্টে। তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেনটা তোমার গতিশক্তি ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা আমরা একবার দেখে নিই তাও 25 নম্বর যে কোশ্চেনটা। তাহলে দেখো এখানে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছুড়ে দিয়েছে, তার মানে অবশ্যই এই কণাটা হচ্ছে কি একটা প্রাস, মানে প্রাসের যে গতি আমরা সেটাই দেখব। তাহলে এখানে যখন ছুড়ে দেওয়া হচ্ছে আমরা ধরে নিচ্ছি তার যে ভেলোসিটি ইউ, তাহলে এই পয়েন্টে তার যে কাইনেটিক এনার্জি কে, এটা সমান কত আসবে, 12 mu²। ঠিক আছে, আর যে অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হচ্ছে সেই অ্যাঙ্গেলকে যদি আমরা আলফা ধরে নিই, সে আলফার ভ্যালু এখানে দেখো কত বলে দিয়েছে, 45 ডিগ্রি। ঠিক আছে, আর হাইয়েস্ট পয়েন্টে যখন কোনো একটা বস্তুকণা ওঠে আমরা জানি, আচ্ছা এই যে প্রাথমিক গতিবেগ সেটা কত ইউ, তার এই বরাবর একটা উপাংশ থাকবে সেটা হচ্ছে ইউ কস আলফা, যেটা ধ্রুবক হয়, আর উলম্ব বরাবর যে উপাংশ সেটা হবে ইউ সাইন আলফা, যেটা উচ্চতা যত উঠবে আস্তে আস্তে কমে যাবে। তো হাইয়েস্ট পয়েন্টে গিয়ে সেই পার্টটাকে 0 হয়ে যায়। তাহলে এই পয়েন্টে যখন উঠলো কণাটার যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি দেখো 12 m × u² × cos² আলফা। কারণ হাইয়েস্ট পয়েন্টে যখন ওঠে তখন শুধু তার অনুভূমিক বরাবর যে বেগের উপাংশ সেটাই থাকে, তাহলে এই জন্য এইটা হবে তার কাইনেটিক এনার্জি। আচ্ছা, এই হাইয়েস্ট যে উচ্চতা উঠছে তার ফর্মুলা আমরা জানি, এইচ, এটার ফর্মুলা কী হয়, u² sin² আলফা বাই কত 2g। এবার যদি কোশ্চেনে স্থিতিশক্তি ক্যালকুলেশন করতে বলে তাহলে হাইয়েস্ট পয়েন্টে কণার যদি আমরা স্থিতিশক্তি দেখি ইউ সমান কত আসবে mg × h, mg ইন্টু এখানে যেহেতু ক্যাপিটাল এইচ লিখেছি তাহলে mg × কত h হবে। তাহলে দেখো mg × h
সেই এইচের ভ্যালু কত, ইউ স্কোয়ার সাইন আলফা সাইন স্কোয়ার আলফা বাই এখানে কত দেখো 2g, এটা আসবে। আচ্ছা এখানে দেখো এম এর যে ভ্যালু, সেই এম এর ভ্যালু কিন্তু বলা নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো জি জি যদি আমরা কেটে দিই, আচ্ছা এটাও হবে এম এর ভ্যালু না বলা থাকলেও, তাহলে এখান থেকে দেখো 1/2 একটা থাকলো, আর এখানে দেখো এম ইন্টু ইউ স্কোয়ার ইন্টু দেখো কী আছে সাইন স্কোয়ার আলফা, সাইন আলফার ভ্যালু এখানে কত 45 ডিগ্রি, আর 45 ডিগ্রির মান 1/√2, আর এখানে স্কোয়ার আছে, তাহলে 1 কত হয়ে গেল 2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালু দেখো কত কে, তাহলে ইউ এর যে ভ্যালু সেই ইউ এর ভ্যালু দেখো এটা কত আসছে কে, আর এটা দেখো কত 2, তার মানে সঠিক যে উত্তর সেই উত্তর হবে k/2। মানে স্থিতিশক্তি যেটা সেটা ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে স্থিতিশক্তির যে রাশিমালা বা স্থিতিশক্তির যে মান, সে মানটা আমরা কত পাচ্ছি k/2। এটা হচ্ছে সঠিক উত্তর অপশান বি। বোঝা গেল? আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরে যে কটা বাকি থাকছে সে কটা নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে কমপ্লিট করে দেব, ঠিক আছে।